প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন আরমান হুসাইন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি। আরেকটা দায়িত্ব ছিলেন এক সময়, সেটি হলো বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ছিলেন। আপনাদের দুজনকেই স্বাগত। আজাদ মজুমদার, আমরা একটা ভালো খবর দিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করতে চাই। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যেটা আগে ঘোষণা করা হয়েছিল 35%। ম্যারাথন বৈঠক শেষে 2 দফায় ম্যারাথন বৈঠক হয়েছে, শেষ পর্যন্ত এই ফলাফলটা পাওয়া গেছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এবং অনেকটা স্বস্তিদায়ক। কি বলবেন? বাংলাদেশের এই যে বাণিজ্য আলোচনায় যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে অভিনন্দন জানাতে চাই, কারণ এটা খুব জটিল একটা আলোচনা ছিল এবং এমন সব কমপ্লিকেটেড ইস্যু এই আলোচনায় এসেছে যেগুলোর সমাধান খুব সহজে বের করার সুযোগ ছিল না। তো তারা সেই কাজটা সাকসেসফুলি করেছেন। আমাদের বাণিজ্য উপদেষ্টা 2 বার যুক্তরাষ্ট্রে গিয়েছেন, পুরো আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। আমাদের বাণিজ্য সচিব সেখানে ছিলেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ওনারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি খুব কাছে থেকে দেখেছি ওনারা যখন আলোচনা শেষে দেশে এসেছেন এবং প্রতিনিয়ত আলোচনার ফলাফল মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং তার কাছ থেকে ডিরেকশন নিয়েছেন। কারণ এই আলোচনাটা বাংলাদেশের স্বার্থের জন্য, জাতীয় স্বার্থে এটা অত্যন্ত জরুরি একটা আলোচনা ছিল। কারণ কোনো কারণে এই শুল্ক যদি কমানো না যেত, প্রথমত এটার একটা পলিটিক্যাল একটা ইমপ্লিকেশন থাকতো, তখন সবাই সরকারের উপর একটা দায় চাপাতো, আর এটার ইকোনমিক ইমপ্লিকেশনটা অনেক বড় হতো। আমাদের দেশের আমাদের গার্মেন্টস শিল্প এখন অনেকভাবে এফেক্টেড হতে পারতো। আমাদের দেশে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, রপ্তানির অর্ডার কমে যাওয়ার আশঙ্কা ছিল, বৈদেশিক মুদ্রা প্রবাহ কমে যাওয়ার একটা আশঙ্কা ছিল, বেকারত্ব বেড়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল। এই ধরনের নানা ধরনের শঙ্কাকে মাথায় রেখে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অফার, যেটাকে আমরা অফার হিসেবেই দেখতে চাই, তারা যে বাণিজ্য আলোচনায় তাদের যে পক্ষ থেকে যে অফারগুলো দেওয়া হয়েছিল, এগুলো কতটা আমরা গ্রহণ করতে পারবো, কতটা গ্রহণ করতে পারবো না, এগুলো মাথায় রাখতে হচ্ছে। এবং শুধু তা না, আমাদের ভবিষ্যৎ যে সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, তার দায়িত্ব পালন কতটা সহজ করা যায় সেটাও মাথায় রাখতে হয়েছে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাইলে কিন্তু অনেক কিছু খুব সহজে মেনে নিতে পারতো, কারণ সরকার দায়িত্বে আছে আর অল্প কিছুদিন। সরকার মেনে নিলে এই সরকারকে তো সেটা এক্সিকিউট করার দায়িত্ব নিতে হতো না, দায়িত্বটা আসলে পালন করতে হতো পরবর্তী সরকার। যারা এখন কাজ করছেন তারা কখনোই চায় নাই যে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে যাক যাতে পরবর্তীতে যারা রাষ্ট্রের দায়িত্ব নেবেন তারা আপনার জটিলতায় পড়বেন। তো সেইটাকেও মাথায় রেখে কাজ করতে হয়েছে। তো সব মিলে পুরো বিষয়টা ছিল খুব জটিল একটা বিষয়। পাশাপাশি আমাদেরকে এটাও মাথায় রাখতে হয়েছে যে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা বা ডিসঅ্যাডভান্টেজগুলো কি। এই বিষয়টা আপনার সাথে আর একটু কথা বলতে চাই। সেগুলো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের প্রতিবেশী দেশগুলোর উপর যে শুল্ক আরোপ করা হয়েছে সেটা অনেক বেশি। জি, 25%। পাকিস্তানের উপর করা হয়েছে 19%, শ্রীলঙ্কার উপর করা হয়েছে 20%, আমাদের উপর 20%, মিয়ানমারের উপর করা হয়েছে 40%। এই যে পার্থক্যটা, বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের যে পার্থক্যটা হলো, এখানে আমাদের লাভ লোকসানটা কিরকম? আপনি একটা জিনিস যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বাণিজ্য, এই বাণিজ্যে আমাদের দিক থেকে রপ্তানিটা মূলত হয় গার্মেন্টস, এবং গার্মেন্টস রপ্তানিতে ভারত কিন্তু আমাদের কোনো কম্পিটিটর নয়। আমাদের কম্পিটিটর হচ্ছে মূলত ভিয়েতনাম, চায়না, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দেশগুলো। এখন আপনি যদি দেখেন যে ভিয়েতনাম, চায়না, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া যারা তৈরি পোশাক রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের সাথে বাংলাদেশের শুল্কটা একই রকম। ভিয়েতনামেরও 20%, পাকিস্তানের ক্ষেত্রে 19%, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে 1% হেরফের আছে। তো এটা আমাদের জন্য বিরাট স্বস্তির যে এখানে আমাদের যে আমরা কোনো কম্পিটিটিভ কোনো অ্যাডভান্টেজ লস করিনি। সো এটা একটা বড় স্বস্তির। আর ভারতের উপর যে 25% শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্র আরোপ করেছে, এটা আমাদের জন্য একটা সুযোগ। সুযোগ এই কারণে যে আপনি যদি দেখেন ভারত $87 বিলিয়ন পণ্য রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। এর মধ্যে এমন কিছু পণ্য তারা রপ্তানি করে যেটা চাইলে বাংলাদেশেও আসলে সেই রপ্তানি শিল্পটা গড়ে তোলা সম্ভব, এবং বাজারটা দখল করা যায়। বাজারটার যদি কিছু ভগ্নাংশ আপনি যদি বাংলাদেশে নিয়ে আসা যায়, তাহলে বাংলাদেশের জন্য এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট ইম্প্যাক্ট ফেলবে। আমি একটা উদাহরণ দিই, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, ভারতেরই একটা চ্যানেল তারা বলছিল
যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেয় তাতে প্রতি 5টা প্রেসক্রিপশনের মধ্যে 4টা প্রেসক্রিপশনে যে জেনেরিক ওষুধটা আপনার তারা প্রেসক্রাইব করে সেই জেনেরিক ওষুধটা ভারত থেকে যায়। আচ্ছা। তো এবং ভারতে আপনার এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে $8 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যেটা অনেকটা আমাদের গার্মেন্টসের টোটাল রপ্তানির প্রায় সমান। এখন দেখেন আমাদের দেশে 200-র মতো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। তো আমরা কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে, যেখানে আমি নিজে উপস্থিত থেকে দেখেছি। এখানে একটা আলোচনা হয়েছে যে আমাদের এলডিসি গ্রাজুয়েশন যখন হবে তখন আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু এফেক্টেড হওয়ার একটা আশঙ্কা থাকে। একটা বড় ধরনের ধাক্কা আসবে, এটা অনেক দিনের আলোচনা হচ্ছিল। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের যে আলোচনাটা হয়েছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে র ম্যাটেরিয়াল এগুলো যদি বাংলাদেশে উৎপাদন করা যায়, এগুলো মূলত অ্যাসিড নির্ভর র ম্যাটেরিয়াল, এই অ্যাসিডটা যদি এখন বাংলাদেশে উৎপাদন করা যায় তাহলে এই এলডিসি গ্রাজুয়েশনের যে এই ধাক্কাটা এটা সামাল দেওয়া যাবে। এবং তখন উৎপাদন খরচ কমে যাবে। মুন্সিগঞ্জে একটা শিল্প পার্ক তৈরি হচ্ছে, আলোচনা চলছে যে সেখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে র মেটেরিয়াল সেগুলো তৈরি করা যায় কিনা। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের উপর কি শুল্ক আরোপ করলো না করলো তাতে সেটাকে বিবেচনায় না রেখেই এটা আমাদেরকে করতে হতো। এটা বাংলাদেশের নিজেদের ইকোনমির স্বার্থে এমনি এটা করতে হতো। এখন যদি এই র মেটেরিয়ালটা বাংলাদেশে উৎপাদন করা যায় তাহলে আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের দাম কিন্তু তুলনামূলকভাবে কমে আসবে এবং রপ্তানি বাজারে তখন আমরা একটা অ্যাডভান্টেজ নিতে পারবো। এবং সেটার সাথে এখন যদি যোগ হয় ভারতের রপ্তানি বাজার, তাদের ট্যারিফটা যদি আমাদের চেয়ে বেশি হয় তা সেক্ষেত্রে আমরা কিন্তু ভারতের এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাজার তার একটা অংশ আমাদের কোম্পানিগুলো চেষ্টা করলে বা আমাদের সরকার যদি পলিসি সাপোর্টটা দিতে পারে তাহলে সেটা আমাদের পক্ষে সেই বাজারটা ধরা সম্ভব। যদি 10% বাজারও যদি ধরা যায় তাহলেও কিন্তু $1 বিলিয়ন রপ্তানি বাড়ানো সম্ভব এটা মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা একটা পণ্য। আরেকটা পণ্যের কথা আমি আপনাকে বলতে পারি, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে জুয়েলারি আইটেম রপ্তানি করে আপনার $10 বিলিয়ন, যেটা আমাদের গার্মেন্টস রপ্তানির চেয়েও বেশি। এখন আপনি দেখেন ভারত কিন্তু জুয়েলারি আইটেম যে রপ্তানি করে এই জুয়েলারিগুলো ভারত আসলে ম্যানুফ্যাকচারার, ভারত কিন্তু সোনা উৎপাদনকারী দেশ না, তারা কিন্তু সোনা আমদানি করেই কিন্তু এইগুলাকে বা হীরা আমদানি করে এই গহনাগুলো তাদের দেশে প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। এখন বাংলাদেশ যদি নীতিগত সাপোর্টটা দিতে পারে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে তাহলে আপনার এই সোনা আমদানি করে আমাদের যারা জনশক্তি আছে বা কারিগর আছে তারাও কিন্তু এই গহনাটা তৈরি করতে পারে। এবং ট্যারিফ অ্যাডভান্টেজের কারণে আমরা যদি ভারতের এই গহনা বাজারেরও 10% নিতে পারি তাহলে এখানেও কিন্তু আমাদের $1 বিলিয়ন রপ্তানি বাড়ানোর সুযোগ আছে। এটা একটা পয়েন্ট। আরেকটা হলো যে আমরা কিন্তু অনেকদিন ধরে আলোচনা করছিলাম যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছিলাম। আমাদের রপ্তানি বাজারটা মূলত আপনার গার্মেন্টস শিল্প নির্ভর। তো আমরা কোনো কারণে যদি আমাদের গার্মেন্টস শিল্প এফেক্টেড হয় তাহলে আমাদের পুরো ইকোনমির উপরই তার একটা বড় প্রভাব আসে। এই জন্য আমাদের যারা শিল্প উদ্যোক্তা বলেন, আমাদের যারা ব্যবসায়ী বলেন, অর্থনীতিবিদ বলেন, তারা অনেকদিন ধরে বলে আসছিল যাতে আমরা পণ্যের বহুমুখীকরণটা করি। এবং পণ্যের বহুমুখীকরণের এখন কিন্তু আর এই সুযোগটা তৈরি হয়েছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের কারণেও একটা সুযোগ তৈরি হয়েছে বা এলডিসি গ্রাজুয়েশনের কারণেও আমাদের নিজস্ব কিছু পলিসি সাপোর্ট বা কিছু ইনসেন্টিভাইজ করে কোনো কিছু ইন্ডাস্ট্রিকে যদি আলাদাভাবে প্রমোট করা যায় তাহলে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা হবে। এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা যদি হয় তাহলে আমাদের এই পণ্যগুলো যদি আমরা রপ্তানি করতে পারি এবং এগুলো যদি অন্যান্য দেশের যে রপ্তানি বাজার সেই বাজারের একটা অংশ আমরা আমাদের দিকে ডাইভার্ট করতে পারি তাহলে আমরা মনে করি যে এটা আমাদের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ হবে। সো এটাকে আমি মনে করি গার্মেন্টসের ক্ষেত্রে আমরা আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা ধরে রাখতে পেরেছি, যেহেতু একই রকম শুল্ক আরোপ করেছে, পাশাপাশি ভারতে যেহেতু শুল্ক বেশি আরোপ করেছে, এটাকে আমরা একটা সুযোগ হিসেবে নিয়ে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি বাজারটাকে আরেকটু সমৃদ্ধ করতে পারি। আরমান হোসাইন, আসলে ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে সারা দেশই তো তুলপাড় ছিল, কারণ অনেকেই মুখিয়েছিল যে আসলে কি ধরনের শুল্কটা আরোপ করে এবং পরিমাণ বেশি হলে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের তুলপাড় চলত। কারণ আমরা জানি এই সরকারকে যারা বিপদে ফেলতে চায় তারা মুখিয়েছিল, অনেকের কথাবার্তা আমরা সেটা টের পাচ্ছিলাম। এই যে একটা ভালো খবর এবং বাংলাদেশে একটা ভালো জায়গায় যেতে পারে, বিশেষ করে যে কথাটা আজাদ মজুমদার বলছিলেন, তুল্যমূল্য যে বিচারটা করছিলেন ভারতের সঙ্গে, কারণ ভারত প্রচুর আমদানি করে আমেরিকাতে, সেই আমদানির অংশ বিশেষ আমরা এখন ধরার একটা সুযোগ রয়েছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত
যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশে রপ্তানি যে পণ্যগুলো তার 35% যে শুল্ক আরোপ করা হয়েছিল, সেটা বাংলাদেশের ইকোনমির জন্য ছিল একটা বড় ধাক্কা। কারণ আওয়ামী লীগ যে ইকোনমিক সিস্টেমের মধ্যে আমাদেরকে রেখে গিয়েছে, একটা ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা, সেটা থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তখনই যদি বাংলাদেশের রপ্তানি শিল্পের অন্যতম বড় মার্কেট, ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট, যুক্তরাষ্ট্রে যদি রপ্তানি শুল্ক 35% এর মতো যদি আমাদের আরোপ করা হয়, সেক্ষেত্রে আমাদের ইকোনমির জন্য এটা ছিল বড় একটি থ্রেট, এবং আমাদের যে উত্তরণের পদক্ষেপ এটাকে খুব বাজেভাবে বাধাগ্রস্ত করত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা হিসাবে এটাকে পোর্ট্রে করার চেষ্টা করা হতো। আপনি যেটা বললেন, যখন প্রথমত এই খবরটি আসে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে যে পণ্য আমদানি করে তার উপর 35% শুল্ক আরোপ করা হবে, তখন কিন্তু সরকারের উপর অনেকেই প্রশ্ন তুলছিল, অনেকে আঙ্গুল তুলছিল যে সরকারের বাণিজ্যর ক্ষেত্রে, বাণিজ্য হ্যান্ডেল করার ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে এখানে কোনো গ্যাপ ছিল কিনা। তো বাংলাদেশিদের জন্য আজকে সকালটা আমার মনে হয় অনেক এর চেয়ে আর সুখকর হতে পারতো কিনা আমি জানি না, অনেক স্বস্তিদায়ক এবং সুখকর একটি সকাল বাঙালিরা পাচ্ছেন আজকে, বাংলাদেশিরা, যে এই শুল্কের হারটা এখন বর্তমানে 20% চলে এসেছে, যেটা আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে এখন বর্তমানে সামঞ্জস্যপূর্ণ, এবং আমাদের যে কম্পিটিটিভ মার্কেট, সেখানে আমাদের যে এক্সিস্টেন্স, সেটাকে অনেকটাই এটা বাঁচিয়ে নিয়ে এসেছে। আর পরবর্তী সরকারের যে একটা পদক্ষেপ আসতো, যদি এই শুল্কের হারটা যদি 35%ই থাকতো বা এরকম একটি লার্জ স্কেলে থাকতো, সেটা পরবর্তীতে নির্বাচনের পর যে সরকার আসতো তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যেত। তো গোটা জাতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যেত। কারণ আমরা যেটা বললাম, আওয়ামী লীগ এই দেশের অর্থনীতিকে যে পরিমাণ বাজে অবস্থা রেখে গিয়েছে, 28 লক্ষ হাজার কোটি টাকার মতো পাচার, এবং অর্থনৈতিক ব্যাংকগুলোকে যে পরিমাণে দেউলিয়া করে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা যখন উত্তরণের দিকে আগাচ্ছিলাম, আমাদের একটা উত্তরণের একটি বড় মাধ্যম হচ্ছে আমাদের রপ্তানি বাণিজ্যকে সমৃদ্ধ করা, এবং আমাদের ইম্পোর্ট থেকে কমিয়ে আমরা যেন এক্সপোর্টের দিকে যেন আরো ভালোভাবে মুভ করতে পারি, সেটাকে যেন আরো বেটার মোবিলাইজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের মনোনিবেশ করাটাই ছিল অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো সেই জায়গায় যখন এই 35% শুল্ক থেকে আমরা 20%-এ আসতে পেরেছি, এবং যেটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের চাইতেও 5% কম, সেটা অবশ্যই আমাদের জন্য বড় একটি সাকসেস। আর যে কোনো পরবর্তী যে সরকার আসবে তাদের জন্য এটা একটা বড় ইজি করে রাখলো, তাদের ইকোনমিক যে ডিলিংসটা সেক্ষেত্রে এটা ইজি করে রেখেছে। আর এখানে আরেকটি সুযোগ যেটা আসলো, আজাদ মজুমদার ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলবো যে ডাইভার্সিফিকেশন একটা সুযোগ আমাদের কাছে আছে। আমাদের গার্মেন্টস নির্ভর যে রপ্তানি শিল্প, সেটা থেকে আমরা যেহেতু এই শুল্কের একটি সুবিধা পেয়েছি, শুল্ক হারের হ্রাসের যে সুবিধাটা পেয়েছি, সেটাকে আমরা যদি ডাইভার্সিফিকেশনের মাধ্যমে যদি আমাদের পণ্যগুলোকে আরো বেশি পরিমাণে আমরা ডাইভার্স করতে পারি, আমরা আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যদি আমাদের যে শিল্পগুলো আছে, পোশাক শিল্পের বাইরে অন্যান্য যে শিল্পগুলো আছে, সেটাকে যদি আরো বেটার ভাবে প্রিপেয়ার করতে পারি, এবং সেগুলোর যদি প্রপার এক্সপোর্টের জন্য যে স্কেল বা যে মেকানিজম, সেটাকে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, তা আমাদের বাণিজ্যকে আরো বেশি পরিমাণে সমৃদ্ধ করবে। তো এই জায়গাটা আমি বলবো যে এই জাতির জন্য একটা বড় রিলিফ যে আমরা এই সুখবরটা পেয়েছি, এবং এই জিনিসটা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হচ্ছে একটা বড় সাকসেস, যে একটা থ্রেট ছিল ইকোনমির উপর, সেই থ্রেটটাকে তারা ওভারকাম করতে পেরেছেন। এটাকে নিয়ে গোল টেবিল বৈঠক পর্যন্ত হয়েছে, জি, এবং সেখানে যে ধরনের আলোচনা হয়েছে টোটালটা ছিল নেতিবাচক, এবং এই প্রতিনিধি দল যখন ফিরে আসলেন প্রথম দফা আলোচনা করে ধরে নেওয়া হয়েছিল তারা বোধহয় সাকসেস হচ্ছে না, পরে দ্বিতীয় দফায় গেলেন। এর মানে একটা গোষ্ঠী কিন্তু খুব উৎপেন্ত ছিল যেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য, এবং এমন সব কথাবার্তা বলছে কেন ব্যবসায়ীদের সংশ্লিষ্ট করা যাচ্ছে না। ওই আলোচনায় সরকারের ভেতর সরকার নানান প্রসঙ্গ এসেছিল যারা খুবই বিতর্কিত হয়েছে। কি বলবেন? অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ট্রানজিশনাল মোমেন্টে সরকার দায়িত্ব নিয়েছে। আমি যেটা মনে করি বা আমাদের দল যেটা মনে করে, এই সরকারের দায়িত্ব অন্য কোনো নির্বাচিত সরকারের দায়িত্বের চাইতে অনেক বেশি বড়, এবং বড় কলে বলে তাদেরকে কাজ করতে হচ্ছে। কারণ এই সরকারের উপর সংস্কারের দায়িত্ব আছে, বিচারের দায়িত্ব আছে, এবং আওয়ামী লীগের এই পালানোর পরবর্তী যে একটি বঙ্গুর অর্থনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থা, এই ব্যবস্থার সংস্কার এবং তার ইমপ্রুভ করার একটা বিশাল দায়িত্ব সরকার রাখছে। তো সরকারের যেখানে সাফল্য বা সরকার যেখানে ভালো করতে পারবে, সেখানে আমরা অবশ্যই দলগতভাবে উৎসাহ দেই, এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি রাজনৈতিকভাবে কিভাবে সরকারকে সাহায্য করা যায়। আবার সরকারের যে জায়গায় ব্যর্থতা আছে সেটা আমরা পয়েন্ট আউট করি, এবং এই ব্যর্থতা থেকে কিভাবে উত্তরণ করা যায় সেক্ষেত্রে সমালোচনার মাধ্যমে আমরা সরকারকে গাইড করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের স্মৃতি। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। আজাদ মজুমদার, ঐক্যবদ্ধ না থাকলে 1-11 মতো ঘটনা এখানে অস্বাভাবিক কিছু নয়। বৃহস্পতিবার এই বক্তব্যটি রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা লক্ষ্য করছি যে বিএনপির পক্ষ থেকে প্রায় এই ধরনের কথা বলা হয়ে থাকে। এর মানে কি, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখটি মোটামুটি ধরে নেওয়া হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, তাহলে কি সরকারের প্রতি তাদের আস্থাটা নেই যে নির্বাচনটা হবে? না, আমি বিষয়টা ওভাবে দেখি না। আমি বিষয়টা মনে করি উনি যেটা বলেছেন যে ঐক্যবদ্ধ না থাকলে 1-11 মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এটা ঠিক। এটা রাজনীতিবিদদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আমাদের দেশে যদি আমাদের যে জাতীয় ঐক্য, ফ্যাসিবাদের পতনের পরে যে বিভিন্ন ইস্যুতে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যটা যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে বিভিন্ন গোষ্ঠী আছে যেটা সুযোগ নেওয়ার জন্য ওত পেতে আছে, এবং সেক্ষেত্রে দেশের জন্য তো একটা বড় ধরনের বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতেই পারে। কিন্তু আমার বক্তব্য এটা হচ্ছে যে এখানে এই ঐক্যবদ্ধ জাতিকে রাখার দায়িত্বটা আসলে কার, এটা আমাদের একটু ভেবে দেখার বিষয় আছে। এটা যদি আপনি পুরোপুরি সরকারের উপর ছেড়ে দেন যে সরকারই আসলে জাতিকে ঐক্যবদ্ধ রাখবে বা সরকারকেই রাখতে হবে, তাহলে এটা সরকারের জন্য খুব কঠিন। এইটার দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, এবং বিশেষ করে যারা বড় রাজনৈতিক দল আছে তাদেরকে নিতে হবে। পরস্পরকে ছাড় দিয়ে হলেও তাদেরকে কিছুটা এগিয়ে যেতে হবে, বা পরস্পর আস্থায় নিয়ে হলেও এই ঐক্যটা তৈরি করতে হবে। আমাদের রাজনৈতিক যদি বিভাজন তৈরি হয়, তাহলে আপনি দেখেছেন অতীতে দেশে রাজনৈতিক দলগুলোই আসলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়। আজকে যদি দেশে 1-11-এর মতো পরিস্থিতি তৈরি হয়, যেটা বলা হচ্ছে, তাহলে কারা এটার জন্য? এটা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে প্রথমত 1-11 তৈরি হয়েছে, এটা আমরা সবাই জানি। আবার যদি 1-11 তৈরি হয়, তাহলেও সেটা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই হবে। কারণ আমরা যদি রাজনীতিকে ঐক্যবদ্ধ না রাখতে পারি, বা রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে যে যতটুকু ছাড় দেওয়া প্রয়োজন সেই ছাড় দেওয়ার মানসিকতাটা না রাখি, শুধু নিজ নিজ রাজনৈতিক স্বার্থে আমরা যদি অটল থাকি, তাহলে অন্য যারা আছে তারা সুযোগ নেবেন। তো সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলকে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, সরকারকে সহযোগিতা করুন। সরকারও চেষ্টা করবে যাতে এই রাজনৈতিক ঐক্যটা অটুট থাকে, এবং সরকার তো একটা ঐক্যমত্য কমিশন গঠন করে বিভিন্ন রাজনৈতিক দলকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টাটা অনেকদিন ধরে করে আসছেই। সরকার এক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতাটা প্রত্যাশা করে, এবং সবাই যদি সেই সহযোগিতাটা করে, তাহলে আমরা বিশ্বাস করি যে এই ধরনের পরিস্থিতির আর কোনো উদ্ভব হবে না। আজাদ মজুমদার, রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করতে চায় না। ধরুন এই 24-এর যে গণঅভ্যুত্থানটা হলো, এতগুলি মানুষের প্রাণ গেল, হাজার হাজার মানুষ পঙ্গু হলেন, দৃষ্টিহীন হলেন, এই দায় কি রাজনৈতিক দলগুলির নয়? না, দেখেন, এই তর্কে আমাদের এখন না যাওয়াই ভালো। কারণ সেটা হলে আমাদের মধ্যে এক ধরনের পরস্পরের একটা ব্লেম গেম তৈরি হবে, যে কার কারণে এই পরিস্থিতি। আমরা তার চেয়ে বরঞ্চ এটাকে অন্যভাবে দেখি। আমরা এইভাবে দেখি যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে একসাথে হয়ে আপনার এই ফ্যাসিবাদী বিরোধী শক্তিকে আপনার বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন এটার জন্য অনেক মূল্য আমাদেরকে দিতে হয়েছে, এটা সত্য, এবং এই মূল্যটা আমাদেরকে হয়তো দিতেই হতো। কারণ আমাদের রাজনৈতিক ফ্যাসিবাদী ব্যবস্থা এমনভাবে শিকড় গেড়ে বসেছিল, তাকে খুব স্বাভাবিক একটা আন্দোলনের মাধ্যমে আসলে উৎখাত করা খুব কঠিন ছিল। আমাদের তরুণ সমাজ যখন এটা বুঝতে পেরেছে, তারা ওই যে আপনার একটা স্লোগান দিয়েছে যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তারা যখন অকাতরে একবার সামনে গিয়ে দাঁড়িয়েছে, তরুণ সমাজরা, তারা যখন বুক পেতে দিয়েছে, তখন আসলে স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী হয়ে গিয়েছিল। যখন মানে তারা ভয়টাকে জয় করে ফেলেছে, আমাদের তরুণ সমাজটা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর প্রতি অপেক্ষা না করে, রাজনৈতিক দল কি করবে না করবে সেটার দিকে না তাকিয়ে তারা নিজেরাই যখন এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে নিল, এবং তারা নিজেরাই যখন এই স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিল এবং গুলিটা বুকে নিল, আত্মাহুতি দিল, তখন আসলে আর
মানে স্বৈরাচারের এদেশে আসলে টিকে থাকা আর কোনোভাবেই সম্ভব ছিল না। এরকম পরিস্থিতিতে আপনি কোনোভাবেই কোনো দেশেই স্বৈরাচার টিকে থাকে না। আপনি একটা জিনিস দেখেন, শুধু তরুণ সমাজ তো অবশ্যই দায়িত্ব নিয়েছে, আপনি আমাদের ছাত্রী যারা আছে তাদেরটা আপনি যদি দেখেন, বাংলাদেশে আমার যতটুকু বয়স আমি দেখেছি, বাংলাদেশে যখন কোনো বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রীরা নেমে এসেছে যেই আন্দোলনে, সেই আন্দোলন সবসময় সফল হয়েছে। কারণ আপনার মানে ছাত্রীরা কিন্তু একটা জিনিস এক্সট্রিম পর্যায়ে না গেলে তারা কিন্তু সাধারণত ইনভলভ হতে চায় না। আমি দেখেছি অতীতে বিভিন্ন আমরা সময় 24শে গণঅভ্যুত্থানে দেখেছি যে হ্যাঁ। মেয়েদের অংশগ্রহণ হ্যাঁ, কি বিশাল সংখ্যক ছিল। রাইট, কিভাবে মেয়েরা যখন নেমে এসেছে, তরুণ সমাজ তারা তো আন্দোলন করছে, ছেলেরা আন্দোলন করছিল, তাদের সাথে যখন আমাদের ছাত্রীরা যোগ দিল, তারপরে যখন গুলি করা শুরু হলো এবং সমানে মানুষ মারা শুরু হলো, তখন আমাদের কিন্তু মধ্যবিত্ত সমাজও তখন কিন্তু সে আর দেখে নাই সে তার রাজনৈতিক দর্শন কি বা তার সে কাকে পছন্দ করে না করে, সে দেখছে যে আমাদের ছেলে মেয়েদেরকে আসলে গুলি করে মারা হচ্ছে। তো দেশে সেই সময় আপনার প্রায় আমরা বিশ্বাস করি যে 95% মানুষ দেশে ওই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে গিয়েছিল এবং তারা রাস্তায় নেমে এসেছিল এবং স্বৈরাচারের বিরুদ্ধে তারা লড়াইটা শুরু করেছিল। এরকম ক্ষেত্রে আপনার স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী ছিল। আমরা এইটাকেই মনে করি যে একটা জাতীয় ঐক্য, আমরা এই ঐক্যটাকে যাতে এখন যদি ধরে রাখি তাহলে আর এভাবে আর প্রাণ দিতে হবে না। এখন কার ব্যর্থতার কারণে এই আন্দোলনের ক্ষেত্রটা প্রস্তুত হচ্ছিল, সেই আলোচনাটা যদি আমরা করতে যাই তাহলে আমরা আসলে পিছনে যাব। আমাদের পিছনে না গিয়ে আমাদের অলরেডি আমরা অনেক মূল্য দিয়েছি, আমাদের এখন সামনে তাকানো উচিত যাতে এই মূল্যটা আর না দিতে হয় এবং এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা উচিত, এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা উচিত যাতে বাংলাদেশে আর কখনো কোনোদিন এ ধরনের পরিস্থিতি তৈরি করার সুযোগ কেউ না নিতে পারে। আরমান হোসেন বৃহস্পতিবার আরেকটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণতন্ত্রে কাদা ছড়াছড়ি হবে, কিন্তু এর একটা সীমা থাকা দরকার, তা না হলে তিক্ততা সৃষ্টি হয়। আসলে আমরা গত কদিন ধরে দেখছি পরস্পরের যে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো বা রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসাবে নেই, একেবারে পরস্পরের শত্রু হয়ে দাঁড়িয়েছে। যে কথা আজাদ মজুমদার বলছিলেন যে সবার এখন ঐক্যটা বেশি প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখলাম সেটা হচ্ছে না। এর দায়িত্ব কে নিবে? ফ্যাসিস্টের সময়, আওয়ামী ফ্যাসিবাদের সময় যখন আমরা আন্দোলন করেছি রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক শক্তিগুলো, তখন আমাদের একটা আলটিমেট লক্ষ্য ছিল, সেটা হচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে মূলোৎপাটন করা। এখন আওয়ামী ফ্যাসিবাদের যখন পতন হয়েছে 5ই আগস্ট, তখন রাজনৈতিক দলগুলোর কিন্তু আবার তারা সবাই নিজ নিজ আদর্শে ফিরে গিয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা আদর্শ থাকে, আলাদা রাজনৈতিক এজেন্ডা থাকে, এবং এটা খুবই স্বাভাবিক যে এজেন্ডার সাথে অন্য এজেন্ডার কনফ্লিক্ট থাকবে এবং সেটা নিয়ে তাদের মধ্যে এক প্রকার তর্ক হবে, বিতর্ক হবে। কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ অবস্থান। আপনার রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক এজেন্ডা আমার রাজনৈতিক এজেন্ডার সাথে ভিন্ন হোক, কিন্তু আমরা যখন রাজপথে থাকবো, আমরা যখন দেশের জন্য কাজ করব, দেশের কল্যাণ এবং দেশের অগ্রগতি, সেটা হবে আমাদের মূল লক্ষ্য। তো 5ই আগস্টের পরে যেটা দেখা গিয়েছে যে হচ্ছে রাজনৈতিক যে কনফ্লিক্ট, আদর্শকেন্দ্রিক যে কনফ্লিক্ট, এটা তিক্ততায় রূপ নিয়েছে এবং এই কনফ্লিক্টটা আমরা দেখছি যে যত দিন যাচ্ছে তত বেশি প্রকাশ্য হচ্ছে। এনসিপির যে রাজনৈতিক আদর্শ বর্তমানে, সেটা হচ্ছে যে এনসিপি এই দেশের 5ই আগস্টের এই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে দেশের যে সংস্কারটি প্রয়োজন, প্রশাসনিকভাবে যে সংস্কারটি প্রয়োজন এবং যে প্রশাসনিক ব্যবস্থা আওয়ামী ফ্যাসিবাদকে তৈরি করেছে, সে ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন চায় এনসিপি। এখন আবার যদি দেখেন বিএনপি সহ কয়েকটি তার সমমনার দল, তারা নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা করছেন এবং তারা মনে করেন এই দেশের যে এখন অচলাবস্থা বা দেশের যে একটা সংকট, এটাকে একমাত্র নিরসনের উপায় হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি সরকার ব্যবস্থা স্ট্যাবলিশ করা। তো এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কনফ্লিক্ট অফ পলিটিক্যাল এজেন্ডা, এটা তো দৃশ্যমান, কিন্তু সেই জায়গায় আমরা যেটা এক্সপেক্ট করি যে যেটাই হোক, এজেন্ডা যতটাই ভিন্ন হোক, সেখানে রাজনৈতিকভাবে একজন একজনের প্রতি তিক্ত অবস্থান থেকে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আসবেন এবং একে অপরের সাথে দেশকে কিভাবে আরো অগ্রগতির দিকে নিয়ে নেওয়া যায়, আওয়ামী পরবর্তী বাংলাদেশকে কিভাবে আরো সমৃদ্ধির দিকে নিয়ে নেওয়া যায়, সেটা নিয়ে চিন্তা করবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, জুলাই পদযাত্রার কিছু আমি ইনসিডেন্টের যদি দৃষ্টি আকর্ষণ করি, আপনার রাজনৈতিক দল কেন্দ্রিক যদি কোনো বক্তব্য, রাজনৈতিকভাবে এটা আমাদের দায়িত্ব যে অন্য রাজনৈতিক দলের যদি কোনো নেতা কর্মী এবং তাদের যদি ব্যর্থতা থাকে সেটাকে পয়েন্ট আউট করা। যেমন কক্সবাজারে আমাদের এনসিপির মুখ্য সমন্বয়কের বক্তব্য যেটা ছিল, সেখানে রাজনৈতিকভাবে আপনি আপনার সমালোচনা করব, আপনার ক্ষেত্রে যদি কোনো অভিযোগ থাকে সে অভিযোগকে পয়েন্ট আউট করবো, এটা করবোই কারণ আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে যেন আপনি নিজেকে পরিবর্তন করেন। কিন্তু রাজনৈতিক সমালোচনাকে যখন দেখছি যে এটাকে কটূক্তি আকারে ফ্রেম করে এবং যিনি সমালোচনা করছেন তার উপর আক্রমণ করা হয়, তাকে অশ্রাব্য
ভাষায় স্লোগান দেওয়া হয়, গালিগালাজ করা হয়, তাকে হত্যা চেষ্টা করা হয়, সেটা হচ্ছে খুবই দুঃখজনক। রাজনৈতিক নেতাদের সমালোচনা হবে, রাজনৈতিক নেতাদের ক্রিটিসিজম হবে এবং সেটা তাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি প্রধানমন্ত্রীর সমালোচনাকে বলা হচ্ছে কটূক্তি, মনে হচ্ছে উনি যেন কোনো ধর্মীয় ফিগার, তার সমালোচনা হতেই এখন পারে তাই না। হচ্ছে। এখন আমরা দেখছি যে 5ই আগস্টের পরে আপনি যদি তারেক রহমানের ব্যাপারে বলেন, এটা হয়ে যাচ্ছে যে রাজনৈতিক কালচারের এগেইনস্টে। কেন? ওনাকে তো উনি সমালোচনা অবশ্যই হতে হবে, সমালোচিত হবেন। কারণ যখন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি যখন রাজনীতি করছি, আমার সমালোচনা হবে, আমার ভুল ত্রুটি নিয়ে আলোচনা হবে এবং আমার উপর অনেক বিতর্ক তৈরি হবে। এটা আমার রাজনৈতিক দায়িত্ব যে সমালোচনাকে ট্যাকেল করা, আমার উপর যে বিতর্ক আসছে সেটাকে প্রশ্নের জবাব দেওয়া। কিন্তু যখন আমরা আবার ওই কটূক্তি কালচারে চলে যাচ্ছি, তখনই আসলে এই সংকটটা তৈরি হয়। এখন আমরা এটাও দেখছি রাজনৈতিক দলগুলো যাদের এই ব্যক্তিদের নিয়ে সমালোচনা হচ্ছে, তারা নিজেরাই আবার যখন তাদের নেতা কর্মীরা এইরকম মানে রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক কালচারের এগেইনস্টে গিয়ে অন্যদেরকে থ্রেট দিচ্ছেন, তাদের গাড়ি বহর আটকে দিচ্ছেন, আক্রমণ করছেন, সেটাকে এন্ডোর্স করছেন। তারা মনে করছেন যে এরকম একটা সমালোচনা, আমার যদি সমালোচনা হয় সেটা যে যদি আমি পেশি শক্তির দ্বারা ট্যাকেল করি, এটা আমার রাজনৈতিক শক্তির পরিচয়। আসলে এইটা কখনো রাজনৈতিক শক্তির আর মানুষ পরিচয় দেয় না। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি গত কিছুদিন ধরে, যে এনসিপি কারা গঠন করেছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এনসিপি সবার একটা টার্গেটে পরিণত হয়েছে এবং অনেকের আচরণ দেখে মনে হয় যে এই তরুণরা ফেসিবাদকে সরিয়ে একটা অন্যায় করেছে, কোটানকোট অন্যায় শব্দটা কোটানকোটে বললাম, অন্যায় করেছে। আমরা এই টকশোতে এই বিষয়টা নিয়ে বারবার কথা বলছি। আপনারা এত টার্গেট হলেন কেন? সবাই আপনাদের টার্গেট করছে, কারণটা কি? রাজনৈতিকভাবে আপনি যখন আগাবেন, রাজনৈতিকভাবে আপনি যখন আপনার রাজনৈতিক এজেন্ডা সেট করবেন, আপনি কথা বলবেন, আপনারা পলিটিক্যাল মুভমেন্ট আপনি সেট করবেন, সেক্ষেত্রে কম্প্রোমাইজ করার কিন্তু বিভিন্ন জায়গা তৈরি হয়। আপনি যখন আনকম্প্রোমাইজিং হয়ে যান, তখন দেখা গেল যে আপনার শত্রু বেড়ে যায়, আপনার সমালোচনা বেড়ে যায় এবং আপনার বিভিন্ন গোষ্ঠী তৈরি হয় যারা আপনাকে সবসময় ডাউন করার চেষ্টা করে। প্রথমত এনসিপি গঠন হওয়ার পরে কয়েকটি বিষয় সে একদমই আনকম্প্রোমাইজড। একটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিতে কখনো রিটার্ন হওয়া সম্ভব হবে না। আওয়ামী লীগ রাজনীতিতে রিটার্ন করবে না, এটা এনসিপি এই ব্যাপারে একদমই আনকম্প্রোমাইজিং একটা স্টেটে আছে। দ্বিতীয়ত হচ্ছে এনসিপি সংস্কার চায়। এনসিপি 53 বছর ধরে যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল, 53 বছর ধরে দেশের যে প্রশাসনিক ব্যর্থতা ছিল, অবকাঠামো কেন্দ্রিক যে দুর্বলতা ছিল, এনসিপি তার পরিবর্তন চায়। তো এই যে পরিবর্তন চাওয়াটা, সেটা কিন্তু এই দেশকে যারা পিছিয়ে নিয়ে যেতে চায়, এই যে সিন্ডিকেটের মাধ্যমে এই দেশকে যত বেশি দুর্বল করে যারা স্বার্থ লাভ করে, যাদের এটা বেনিফিট হয়, যারা এই দেশকে পিছিয়ে নিয়ে যারা প্রফিটেবল একটা এজেন্ডা হিসেবে দেখে, তাদের ক্ষেত্রে এটা হয়ে গিয়েছে একটি বড় থ্রেট। তো এই যখন এনসিপি এই এজেন্ডাগুলো নিয়ে মুভ করছে এবং তাদের আনকম্প্রোমাইজিং একটা মেন্টালিটি নিয়ে এনসিপি যখন এই রাজপথে থাকছে, তখন তাদের জন্য এটা একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে এবং সেক্ষেত্রে এনসিপিকে যত বেশি পরিমাণে প্রশ্নবিদ্ধ করা যায়, যত বেশি পরিমাণে এনসিপির উপর অ্যাটাক করা যায়, তাতেই তারা দেখছে যে এনসিপিকে ডাউন করার একটা মাধ্যম হিসেবে। এবং এটা অন্যতম কারণ এই এনসিপির প্রতি এত বেশি পরিমাণে অ্যাটাক হওয়ার। আরেকটা বিষয়, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এনসিপির নেতারা ছিলেন, গণঅভ্যুত্থানে সবাই নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এনসিপি যারা নেতৃত্ব আছেন তারা ছিলেন ফ্রন্ট ফেসে। তো গণঅভ্যুত্থানের পরে আপনি দেখবেন আওয়ামী লীগ সরকারকে সার্ভ করে যারা একটা সময় বেনিফিটেড হতো, যারা অনেক বেশি পরিমাণে লাভবান হতো, তাদের কিন্তু এই স্টেক, এই বেনিফিটে কিন্তু একটা বড় ধাক্কা এসেছে। তো তখন এটা বলাই যায় যে এনসিপির এই আন্দোলন বা গণঅভ্যুত্থানে এনসিপি নেতৃবৃন্দর যে ভূমিকা, এটা দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই তাদের একটা আশঙ্কা কাজ করে, তাদের একটা বিদ্বেষ কাজ করে নেতাদের প্রতি। যত বেশি এদেরকে প্রশ্নবিদ্ধ করা যাবে, তত বেশি 24-এর গণ আন্দোলনকে, গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা যাবে। আরেকটা বিষয় কিন্তু আপনাদের ব্যাপারে অভিযোগ আছে, সেটি হলো যে আপনারা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় সবাই, কিন্তু রাজনৈতিক দলের নেতা যিনি হবেন, উনি সব বিষয়ে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিবেন, এটা শুভ নয়। দল থেকে যাবে একটা দিক, আর এদিক হলো আপনারা এক এক নেতা এক এক ধরনের পোস্ট দিচ্ছেন, এর বড় ধরনের একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। সেটা আপনার দলের পলিসি কিনা আমরা জানি না, কিন্তু দলের থেকে একজন মুখপাত্র থাকা উচিত, যেটা আমরা বারবার অনেক সময় আলোচনা করছিলাম। দ্বিতীয়ত যেটা হওয়া উচিত সেটি হলো যে এই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। ফেসবুকে স্ট্যাটাসের সংকটটা কোন জায়গায়? ধরুন আপনি একটা স্ট্যাটাস দিলেন, সেটা আপনার দলের পলিসি না, কিন্তু সাধারণ মানুষ আমরা যে বুঝে নেব এটা সম্ভবত দলের পলিসি। এইখান থেকে আপনারা বেরোবেন না।
বর্তমানে রাজনৈতিক পরিমণ্ডল বা আমাদের দেশেও যদি আমরা কালচারের কথা বলি, সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি বা বিভিন্ন রাজনৈতিক দলের যে ডিসিশন মেকিং প্রসেস অথবা তারা যেভাবে চিন্তা করে, সেটা তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিভাবে থ্রেডটা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কি ডিসকাস করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ডিসিশনগুলো নেয়। আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় যে ঘটনা চলে আসছে সেটা যদি বেশি পরিমাণ আলোচিত হয়, জনমানুষের দৃষ্টি আকর্ষণ করে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিন্তু বা সরকারও কিন্তু ওই দৃষ্টি আকর্ষণ বা ওই আলোচনা কেন্দ্রিক সেই ডিসিশনটা নেয়, যেন এই জিনিসটা যেন এর চেয়ে বেশি পরিমাণে বিতর্ক তৈরি না সংকটটা অন্য করে, জায়গায় তৈরি হয়। সংকটটা অন্য জায়গায়। ধরুন আপনার দলের মিস্টার এক্স বললেন উত্তর দিকে যাওয়াটাই ঠিক, আরেকজন বললেন না উত্তর দিকে যাওয়া ঠিক না, দক্ষিণ দিকে যেতে হবে, তখনই সংকটটা তৈরি আমি হয়। আসছি আপনার সংকটের প্রশ্নে। কিন্তু একটা রাজনৈতিক দল যখন কথা বলবে তার যে বক্তব্য থাকবে সেটা হবে সম্মিলিত বক্তব্য। Right? এটা মানে ফান্ডামেন্টাল একটা পজিশন যেটা মেনটেন করতেই হবে। তো এনসিপি যখন গঠন হয়েছে, এনসিপি দেখা গেল যে হচ্ছে রাজনৈতিক দল গঠন হওয়ার পরে নেতা তৈরি হয় ক্রমে ক্রমে, কিন্তু আমাদের যে এনসিপি যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। এরপরে তারা ওই পদ থেকেই নেতা, রাজনৈতিক দল না থাকলেও তারা একটা জাতীয় লিডার বা ন্যাশনাল লিডার হিসেবে তাদের পজিশন ছিল। তো সেক্ষেত্রে তাদের প্রতিও পার্সোনালি মানুষের এক্সপেকটেশন থাকে যে পার্টিকুলার জায়গায় এই পার্টিকুলার নেতার কি বক্তব্য, উনি কিভাবে চিন্তা করছেন। তো এই জায়গা থেকে আমাদের আসলে ব্যক্তিকেন্দ্রিক নেতা না হয়ে এটা অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ যে দলের নেতা হওয়া, এবং দলের নেতা হয়ে যে বিষয়টা দরকার যে দলীয় যেটা বক্তব্য বা দলীয় যে এজেন্ডা বা দলীয় যে চিন্তা সেটা সামঞ্জস্য রেখে বক্তব্যটা যখন আসবে সেটা আমি মনে করি আমাদের দলের জন্য ভালো হবে এবং জাতিকেও সেই জায়গা থেকে যে কোনো সংশয় এবং সংকট থেকে দূরে রাখবে। তো এই জিনিসটা আমরা কাজ করছি এবং আমাদের এই যে সংকট ছিল ফেসবুকে সোশ্যাল মিডিয়ার বক্তব্য স্ট্যাটাস নিয়ে যে একটা ইয়ে ছিল, এটা আগের চেয়ে অনেকটাই আমরা আমার মনে হয় যে কমে এসেছে এবং ওই ব্যক্তিকেন্দ্রিক হওয়ার চাইতে দলের হয়ে, দলের নেতা হয়ে এবং দলকে সার্ভ করার মেন্টালিটি নিয়ে আমাদের যে রাজনীতি সে রাজনীতির দিকে কিন্তু আমরা আপনারা এগিয়ে বারবার যাচ্ছি। বলছেন কিন্তু আপনারা সেখান থেকে সরছেন না। না, এটা ইমপ্রুভ করছি। আমাদের যেটা বিষয়টা ছিল রাজনৈতিকভাবে এখন দেখা গেল যে হচ্ছে আমাদের দলের মুখপাত্র যদি বলতে হয়, বিশেষ করে কোনো মুখপাত্র নেই। আমাদের অফিসিয়াল বিবৃতির মাধ্যমে আমরা যে বিবৃতি দিই সেটা হচ্ছে দলের অফিসিয়াল স্টেটমেন্ট। তো আপনার জায়গা থেকে আপনি যখন একটা দলে আছেন আপনার পার্সোনাল চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু এটা যেন আলটিমেটলি দলকে ক্ষতিগ্রস্ত না করে বা দলের যে চিন্তাভাবনা বা দলের যে রাজনৈতিক এজেন্ডা তার সাথে যেন কনফ্লিক্ট তৈরি না করে, সেটা আমাদের লক্ষ্য। এবং আমাদের দলীয় নির্দেশনা এটাই যে হচ্ছে দলীয় যে চিন্তাভাবনা, দলীয় যে এজেন্ডা, এর বাইরে যেন কোনো কিছু কনফ্লিক্টিং আমরা না করি বা কনফ্লিক্টিং কোনো কনফিউশন তৈরি না করি, সেটা আমাদের প্রতি নির্দেশনা আছে দল থেকে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হুসাইন। আজাদ মজুমদার, জুলাই চার্টার নিয়ে যে আলোচনাটা চলছে, সবাই আকাঙ্ক্ষা করছে যে 5ই আগস্টের আগে সেটা চূড়ান্ত হবে এবং যিনি এটাকে ডিল করছেন প্রফেসর আলী রিয়াজ, উনি এরকম একটা আশাবাদ ব্যক্ত করেছেন। কখনো মনে হয় মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে অনেক বিতর্ক সত্ত্বেও, আবার কখনো মনে হয় আসলে অচল অবস্থায় রয়েছে। কি বল, আসলে কি অবস্থায় রয়েছে? আমরা তো যতটুকু জানি যে এই আলোচনাটা শেষ হয়েছে। এখন যেই বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে, ঐক্যমত্যের জন্য একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ঐক্যমত্য কমিশন ঠিক করে নিয়েছেন। কতটা আসলে কতগুলো রাজনৈতিক দল একমত হলে বা কোন পর্যায়ে গিয়ে একমত হলে সেটাকে আমরা ঐক্যমত্য হিসেবে ধরে নেব, তার একটা থ্রেশহোল্ড ঠিক করে নিয়ে যেই প্রায় 74টার মতো প্রস্তাব সেখানে রাখা হয়েছিল, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো সিংহভাগ ক্ষেত্রেই একটা দুটা রাজনৈতিক দল হয়তো কিছু কিছু ক্ষেত্রে ডিসেন্ট দিয়েছে, বাকিগুলোতে অন্য রাজনৈতিক দলগুলো একমত প্রকাশ করেছে। তো এটার ভিত্তিতে জুলাই সনদের একটা খসড়া ইতিমধ্যে
তৈরি করা হয়েছে এবং সেগুলো রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। এই খসড়া নিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে খুব বেশি যে দ্বিমত এসেছে বা খসড়া নিয়ে যে রাজনৈতিক দলগুলো খুব বেশি আপত্তি করেছে এরকম না। যেই জায়গাটাতে এখন আলোচনাটা থেমে গেছে বলে আমরা দেখছি সেটা হচ্ছে যে এখন এই ঐক্যমত্যর যে সনদটা এটা বাস্তবায়ন হলে এটা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে এটা নিয়ে আইনগত ভিত্তি কি হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতভিন্নতা দেখা দিচ্ছে। তবে আমরা বিশ্বাস করি যেহেতু ৬০-৬২টা বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত করা গেছে, ঐক্যমত্যে তারা আসতে পেরেছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও এক ধরনের একটা ঐক্যমত্যে রাজনৈতিক দলগুলো আসবেন, এটা আমাদের একটা দৃঢ় বিশ্বাস। এবং এটা রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থেই আসবেন, কারণ আপনার বাস্তবায়ন প্রক্রিয়া যদি নিয়ে ঐক্যমত্যে তারা আসতে না পারেন তাহলে এই যে এতদিন ধরে পরিশ্রম করে তারা সবাই মিলে একটা জায়গায় এটাকে নিয়ে আসছেন সেটা পুরো পরিশ্রমটা তো আসলে নষ্ট হয়ে যাবে। তো আমি বিশ্বাস করি যে বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে যে এইটা রাজনৈতিক দলের নেতারা হতে দিবেন না। তারা একটা এই জায়গাটাতেও একটা ঐক্যমত্যে আসবেন এবং তারা যেই মাত্র এই বিষয়টাতে তাদের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি যে তখনই এই সনদটা স্বাক্ষরিত হয়ে যাবে। এবং সনদটা স্বাক্ষরিত হয়ে গেলে তারপরে বাস্তবায়নের যেই প্রক্রিয়াতেই তারা এগ্রি করুন না কেন সেই প্রক্রিয়াটা ধরেই সরকার কাজ করবে এবং নির্বাচনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। আরমান হোসাইন, আপনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রায় যতগুলি বৈঠক হয়েছে ম্যারাথন অর্ধেকেরও বেশি আপনি সেখানে অংশ নিয়েছেন আপনার দলের পক্ষ থেকে। তাছাড়া আপনি সংবিধান সংস্কার কমিশনের ছিলেন, গোটা বিষয়টি আপনার অনেকখানি জানা। এখানে যে সংকটটা তৈরি হয়েছে আমরা দেখেছি নোট অফ ডিসেন্টের একটা বিষয় রয়েছে, এটা আমি জানি না কেন রয়েছে। আর একটা বিষয় রয়েছে 2 বছরের মধ্যে বাস্তবায়ন, এই নিয়ে আপনার আপত্তি রয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে বিশ্বাস করা যায় না রাজনৈতিক দলগুলোর উপর যেটা আসলে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা হবে কিনা। এই কারণেই সম্ভবত আপনাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হলো একটা আইনগত ভিত্তি দরকার। আমার প্রশ্ন যে আইনগত ভিত্তি না হলে কি হবে, অথবা আইনগত ভিত্তিতে নেয়ার রাস্তাটা আসলে কি? ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে দীর্ঘ 23 দিনের যে আলোচনা সেটা কনক্লুড হয়েছে যে কোন বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করছি, সেটাই মোটামুটি ডিসিশন হয়েছে 23 দিনের আলোচনায়। প্রথমত নোট অফ ডিসেন্টের বিষয়টা একটু ক্লিয়ার করি। বিএনপি এবং অন্যান্য দলগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া সত্ত্বেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে আসন ব্যবস্থা সেটা কিন্তু পাশ হয়েছে ঐকমত্য কমিশনে। এখন নোট অফ ডিসেন্টটা আপনি যখন দিচ্ছেন উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে, বিএনপি যেটা চায় উচ্চকক্ষ চায়, তাদের 31 দফার একটি অংশ উচ্চকক্ষ, কিন্তু তারা এটা পিআর পদ্ধতিতে চাচ্ছে না, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ভোট এটাতে চাচ্ছে না। তারা চাচ্ছে নিম্নকক্ষে যে সংসদ ব্যবস্থা বা নিম্নকক্ষে যে আসন বন্টন তারই প্রেক্ষিতে উচ্চকক্ষে 100 আসন বন্টন হবে। তো যখন আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন পিআর পদ্ধতিতে হোক বা অন্য যে কোনো প্রস্তাবে আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তার মানে আপনি যদি সরকারে আসেন, আপনি জুলাই সনদ স্বাক্ষর করলেও, আপনি সরকারে আসলেও আপনার নোট অফ ডিসেন্টের কারণে আপনি এটা কন্ট্রাকচুয়ালি বাধ্য থাকবেন না এটা ইমপ্লিমেন্ট করতে। এখানে দেওয়া যাবে না। আপনি তখন বলবো আমি তো আগেই বলেছি এটা করব না। হ্যাঁ, আপনার নোট অফ ডিসেন্টের কারণে ইউ উইল নট বি বাউন্ড টু ইমপ্লিমেন্ট দিস পার্টিকুলার প্রপোজাল, যেহেতু আপনার নোট অফ ডিসেন্ট ছিল। তো এটা কিন্তু একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে। আমরা যেটা চেয়েছি উচ্চকক্ষের যে আলোচনা ঐকমত্য কমিশনে, আমার মনে হয় যে 3 থেকে 4 দিন এই বিষয়ে আলোচনা হয়েছে, কয়েকবার এই টপিকটা এসেছে, কিন্তু বেসিক্যালি বিএনপি এবং তার সমমনা কয়েকটি দলের এই ব্যাপারে ডিসেন্টের কারণে আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে যে আসন ব্যবস্থা সেটা নিয়ে আমরা ঐকমত্যে আসতে পারিনি। তো নোট অফ ডিসেন্টের একটা বড় ফাঁকি থেকে যাচ্ছে, এটার মধ্যে একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে হচ্ছে না, রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে, কিন্তু এই নোট অফ ডিসেন্টের কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে যে বিষয়টাতে ঐকমত্য হয়েছে তা আসলে সফল হওয়ার সম্ভাবনা অনেক কম, এবং তা আসলেই যে বাস্তবায়ন হবে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যায়। না হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। দ্বিতীয়ত হচ্ছে যে একটা ঐকমত্য কমিশনের আমরা যেটা তুলে আনছি বারবার, আমাদের পার্টির সদস্য সচিব জনাব আখতার হোসেন যেটা বারবার বলেছেন যে ঐকমত্য কমিশনের কাছ থেকে আমরা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমরা রেগুলেশন চাই। আমরা ঐকমত্য কমিশনের আন্ডারে এই বাস্তবায়নটা কিভাবে সম্ভব হবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই রিজলভটা করতে চাই। এখন ঐকমত্য কমিশন যে খসড়াটা দিয়েছে সে খসড়ার মধ্যে বিশেষ কোনো পার্টিকুলার জিনিস নাই, মানে বেসিক্যালি ভূমিকা এবং উপসংহার প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু ওখানে একটা বিষয় যেটা উল্লেখ ছিল যে হচ্ছে রাজনৈতিক দলগুলো সংসদ গঠন হওয়ার, হ্যাঁ, যে দল সংসদে যাবে সেই দল সংসদ গঠন হওয়ার 2 বছরের মধ্যে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। এটা নিয়ে আমরা খুব ঘোর আপত্তি জানিয়েছি। আমরা যেটা বলছি বা আমরা যেটা এক্সপেক্ট করি এবং যেটা আসলে হওয়া উচিত
সংস্কার প্রস্তাবগুলো তার আইনগত ভিত্তি তৈরি করা। আপনি যদি এটা লিগ্যাল ফাউন্ডেশন না দিয়ে যান, সেক্ষেত্রে সংসদ যখন গঠিত হবে তারা আদৌ কি এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে কিনা, বা তাদের আদৌ ওই প্রস্তাবগুলোর প্রতি কমিটমেন্ট কি থাকবে, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে। এখন আর কোনো আইনগত ভিত্তি নেই। আইনগত ভিত্তি যদি না তৈরি হয়, জাস্ট বিকজ অফ অ্যান এগ্রিমেন্ট এটা তারা ইমপ্লিমেন্ট করবে, এটা নিয়ে আমাদের একটা সন্দেহ থেকে যায়। এখন আপনার যখন এই ঐকমত্য কমিশন হচ্ছে গ্যাজেটেড একটা কমিশন, এবং এখানে যে আলোচনা হচ্ছে সেটা রেকর্ডেড, এবং এখানে যে জুলাই সনদটা হবে সেটাও হবে একটা লিগ্যাল ডকুমেন্ট। তো এই লিগ্যাল ডকুমেন্টকে আপনি যে বাস্তব প্রস্তাবগুলো, এগুলো যদি আপনি হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট থেকে নিয়ে আপনি যদি এটা আইনগত ভিত্তি তৈরি করেন, সেটা আমরা যেটা বলছি যে সংবিধানকে নতুনভাবে সংস্কার করার মাধ্যমে, পুনর্লিখনের মাধ্যমে এবং গণপরিষদ তৈরি করার মাধ্যমে এই সংস্কার প্রস্তাবগুলোকে সংবিধানে যদি অন্তর্ভুক্ত করা হয়, সেক্ষেত্রে এটা সবচেয়ে বড় লিগ্যাল ফাউন্ডেশন হবে। এবং আমার প্রশ্নটা ছিল আইনগত ভিত্তিটা আসলে কিভাবে তৈরি হতে পারে। এখন এই রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে তারা কিসের ভিত্তিতে এটা আইনগত ভিত্তিটা তৈরি করতে চায়। এখন এনসিপি যেটা বলছে যে হচ্ছে আমরা চাই যে এই পুরাতন যে সংবিধান, ৭২-এর যে সংবিধান, সেখান থেকে বের হয়ে এসে আমরা চাই যে নতুনভাবে, যেহেতু আমরা এই স্পিরিটটা ধারণ করছি, এবং যদি সংস্কার প্রস্তাবগুলোর আমি যদি কলেবরটা বলি, সংবিধানের 11টা চ্যাপ্টার আছে, এবং এই সংস্কার প্রস্তাবগুলো যখন আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, এই 11টা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারে একটা মেজর পরিবর্তন আসবে, মেজর পরিবর্তন আসবে। তো সেক্ষেত্রে আমরা যেটা চাই যে হচ্ছে আপনি এই যে জুলাই সনদটা হচ্ছে, এই জুলাই সনদটাকে আপনি হচ্ছে আটমোস্ট গ্র্যান্ড নর্মের জায়গাটা দিবেন। মানে এটা হবে সবচেয়ে বড় লিগ্যাল ডকুমেন্ট, সবচেয়ে বড় এই দেশের পরিচালনার জন্য, সামনে নির্বাচনের জন্য জুলাই সনদটা হবে সবচেয়ে বড় আইনি ভিত্তি। এবং এরই ভিত্তিতে যখন নির্বাচনটা হবে, সেই সংসদটা গণপরিষদ প্লাস পার্লামেন্ট দুইটা দায়িত্ব পালন করবে, এবং একটি পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে জুলাই সনদের যে বিষয়গুলো, এটার মধ্যে তো আমাদের মোটামুটি ঐকমত্য হয়ে গিয়েছে। তারা যখন এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং ফাইন টিউনিং বা বিউটিফিকেশনের মাধ্যমে যখন তারা এটাকে ড্রাফট করে কমপ্লিট করবে, তখন সেটা আমাদের জন্য নতুন সংবিধান হিসেবে কাজ করবে। এবং পরবর্তীতে যে কোনো সরকার যদি আসে এবং যে কোনো কোর্টে কখনো এই সংবিধান বা ডকুমেন্টকে কোয়েশ্চেন করতে পারবে না। এখন আপনি যদি এটা একটা দুর্বল লিগ্যাল ফাউন্ডেশন করেন, হ্যাঁ, জাস্ট একটা ডকুমেন্ট আকারে রাখেন, এটা লিগ্যাল ফাউন্ডেশনই নেই, হ্যাঁ, ডকুমেন্ট আকারে রাখেন, অথবা আপনি যদি একটা জাস্ট এগ্রিমেন্টের মধ্যে রাখেন, এই এগ্রিমেন্টকে কোর্ট যে কোনো সময় কোয়েশ্চেন করতে পারে। কখনো এই যে বর্তমান যে সংবিধান, এই সংবিধানের সাথে তো এই এগ্রিমেন্ট সাংঘর্ষিক, কারণ আমরা যে বিষয়গুলোতে এগ্রি করছি এগুলো কিন্তু সবগুলোই সংবিধান পরিবর্তনের। এখন যদি কোনো সরকার বা যদি দেখা যায় যে হচ্ছে তাদের বিরূপ মনোভাবের জন্য কোনো যে এগ্রিমেন্ট বা তাদের এই কমিটমেন্টের গ্যাপের জন্য যদি এটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা আদালতের মাধ্যমে এই জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে। সেজন্য আমরা যেটা চাই যে এত পরিশ্রম এবং এত রক্তের বিনিময়ে যে আমরা একটা হয়ে গেল যে সংস্কারের একটা আমরা পরিস্থিতি পেয়েছি, সংস্কারের একটা সুযোগ পেয়েছি, এবং আমরা রাজনৈতিক দলগুলো একটা ঐতিহাসিকভাবে 23 দিনের সম্মেলনের মাধ্যমে যেহেতু আমরা এই বিষয়গুলোতে একমত হয়েছি, এটা সবচেয়ে বড় যে আইনি ভিত্তি তাই দেওয়া উচিত, এবং সেটা অবশ্যই হতে হবে সংবিধানের পুনর্লিখনের মাধ্যমে। আজাদ মজুমদার, জুলাই সনদ নিয়ে আমরা কথা বলছিলাম, কিছুটা ধোঁয়াশা তো রয়েই গেল আরমান হোসেনের আলোচনায়, বিশেষ করে আইনগত ভিত্তিটা কি হবে এটা এখন অস্পষ্ট। আরেকটা বিষয় কি পিছনে পড়ে যাচ্ছে, সেটা হলো জুলাই ঘোষণাপত্র। এখন তার কি অবস্থা, সেটা নিয়ে কাজ চলছে। তো আপনার রাজনৈতিক দলগুলোর কাছে একটা খসড়া ঘোষণাপত্র পাঠানো হয়েছে, বড় বড় বেশ কিছু রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে, এবং তারা তাদের মতামত দিলে আমরা শিগগিরই আশা করি যে সেই ঘোষণাপত্রটাও পাঠ হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এ বিষয়ে দ্বিমত থাকে, কেউ যদি ধরেন কারো কারো ক্ষেত্রে আমরা হয়তো এরকম জেনেছি যে কেউ এই জুলাই ঘোষণাপত্র ব্যাকগ্রাউন্ডটাকে শুরু করতে চায় 1947 সালের পাকিস্তান সৃষ্টি দিয়ে, কেউ এটা আপনার 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে ধরে নিয়ে এই ঘোষণাপত্রটা আনতে চায়। সো এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতেই পারে। এই মতভিন্নতাগুলো দূর করে এটাকে এমন একটা জায়গাতে নিয়ে আসা যাতে ঐকমত্য কমিশনে এখন যেমন আপনার এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটা মত দ্বিমত আমরা দেখতে পাচ্ছি, পরে ঘোষণাপত্রটা আপনি ঘোষণা করে দিলেন, একদল বলল যে না আমরা এটা মানি না, এরকম যেন কোনো পরিস্থিতি তৈরি না হয় সেজন্যই অপেক্ষা করা হচ্ছে। একটা তো জুলাইয়ের ঘোষণাপত্র যদি গত বছর জুলাইতে দেওয়া হতো তখন পরিস্থিতি একরকম থাকতো, এখন এক ধরনের 1 বছরের একটা বিলম্ব হয়েছে। তা আমি মনে করি যে 1 বছরের বিলম্ব হওয়ার পরে যদি আপনি 1 সপ্তাহ একটু বেশি সময় নিয়েও যদি এখানে এটাকে বিতর্কের ঊর্ধ্বে রাখা যায়, তাহলে ওই 1 সপ্তাহ সময়টা নেওয়া প্রয়োজন। এটার জন্য তাড়াহুড়া করতে গিয়ে এটাকে যদি আবার বিতর্কের মধ্যে ঠেলে দেওয়া হয়, তাহলে সেটাই বরঞ্চ আমাদের জন্য বুমেরাং হবে। আরমান হোসেন, আপনারা জুলাই ঘোষণাপত্র নিয়ে যতটা সরব, অন্যান্য রাজনৈতিক দলগুলো ততটা সরব নয়। বিএনপি এ বিষয়ে অনেকটা নির্লিপ্ত, আসলে এটা আগে তারা চায়নি।
শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে, কিন্তু সেখানে একটা কথা রয়েছে, এটা সাংবিধানিক হবে না, এটা রাষ্ট্রীয় বিষয়। এখন আপনারা 3রা আগস্ট একটা কর্মসূচি দিয়েছেন এবং সেখানে এই নিয়ে আপনারা কথা বলবেন বলেও ঘোষণা দিয়েছেন। 5ই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র যদি না হয় তাহলে আপনারা কি করবেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা কয়েকবারই জুলাই ঘোষণাপত্র সম্পর্কে আশ্বাস পেয়েছি। যখন 31শে ডিসেম্বরে আমরা শহীদ মিনারে আমাদের সমাবেশটা করেছি, তখন আমাদেরকে বলা হয়েছিল যে আগামী 15 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসবে। কিন্তু সেই 15 দিন পার হয়ে 7-8 মাস পার হয়ে গেল, আমরা ঘোষণাপত্রের কোনো নির্দেশনা পাইনি বা কোনো আমরা দেখলাম না যে হচ্ছে ঘোষণাপত্র বাস্তবায়নের ক্ষেত্রে কোনো পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এসেছে। দ্বিতীয়ত যেটা বিষয়, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমাদের আন্দোলন হলো, সেখানে আমরা ঘোষণাপত্রের কথাটা বলেছি এবং সরকার থেকে যেটা বলা হয়েছিল যে আগামী 1 মাসের মধ্যে 30 কার্য দিবসের মধ্যে ঘোষণাপত্রের বিষয়টি তৈরি হবে। কিন্তু 30 কার্য দিবস পার হয়ে এখন 5ই আগস্ট চলে এসেছে, 1 বছর শেষ হয়ে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী, কিন্তু এর পর্যন্ত ঘোষণাপত্রটি আসছে না, যেটা আমি বলবো যে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি এই ঘোষণাপত্রটি না আসা। আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানটি সংগঠিত করেছি, সেটা কিন্তু সংবিধান মেনে করিনি, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তো সেক্ষেত্রে এই যে গণমানুষের আকাঙ্ক্ষা নিয়ে জনমানুষের ডিসিশনের যে গণঅভ্যুত্থান, এটাকে আপনি লিগালাইজ করবে হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং এই ঘোষণাপত্রটা যখন সংবিধানে পরবর্তী যে সংবিধান আসবে, সংবিধান সংস্কার হবে বা সংশোধন হবে, সেখানে যখন তফসিলে এটাকে অন্তর্ভুক্ত করা হবে, সেটা হয়ে যাবে যে এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় লিজিটিমেসি এবং সাংবিধানিক রিকগনিশন। এনসিপি বা এনসিপির যে গণঅভ্যুত্থান কেন্দ্রিক যে দলগুলো, শক্তিগুলো, তারা যেভাবে এই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তারা যে পরিমাণ গুরুত্ব দিয়ে জিনিসটাকে দেখছে, যেভাবে এটার বাস্তবায়ন চাচ্ছে, সেক্ষেত্রে অন্যান্য দলগুলো চাচ্ছে না। এবং আমরা এরকম প্রশ্ন শুনছি, জুলাই ঘোষণাপত্র কেন লাগবে? হ্যাঁ, এরকম প্রশ্ন এসেছে, এটাকে আবেগের ব্যাপার হিসেবে এগুলোকে ফ্রেম করার চেষ্টা করা হয়েছে, গুরুত্বহীন করার তোলার চেষ্টা করা হয়েছে, ছিল, এটা এখনো আছে। তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে জুলাই ঘোষণাপত্রের যে আশ্বাসটা দিয়েছেন 5ই আগস্টের মধ্যে, আমি এখনো মনে করি যে আরো 4-5 দিন আছে, তারা এটা সফল হবেন। কিন্তু এটা যদি আলটিমেটলি এক্সিকিউট করা না যায়, সেটা আমাদের সবার জন্য সুইসাইডাল হবে এবং নতুন একটা রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। রাজনৈতিক সংকট বিশাল পরিমাণে দেশের জন্য এটা একটা বড় সংকট তৈরি করবে। তো আপনার ঘোষণাপত্রটা যখন আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বা এই যে স্বৈরাচারী আওয়ামী লীগ বা হাসিনার যে শাসন, সেই শাসনটাকেও কিন্তু যে স্বৈরাচারী সেটা প্রমাণ করবে এই ঘোষণাপত্র। আপনি স্বৈরাচারী হাসিনাকে স্বৈরাচার বলার ক্ষেত্রে আপনার কিন্তু লিগ্যাল ডকুমেন্ট, লিগ্যাল বেসিসটা আপনি তৈরি করেননি। এই ঘোষণাপত্রই দেখাবে যে আওয়ামী লীগ গত 15 বছরে কি পরিমাণ দুঃশাসন করেছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দুঃশাসনের পরিসমাপ্তির মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ যে চাচ্ছি, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা কি হবে এবং আমাদের শহীদ এবং আহতদের কি স্ট্যাটাসটা হবে, এটা নির্ধারণ করবে এই ঘোষণাপত্র। তো এই যদি ঘোষণাপত্রটা যদি আদৌ যদি দেরি হয় বা অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা এক্সিকিউট করতে না পারে, এটা এই দেশের জন্য রাজনৈতিক সংকট এবং বড় ধরনের সামনে কনফ্লিক্ট এবং সংকট সংশয় তৈরি করবে এই দেশের মানুষের জন্য। আরমান হোসাইন এবং আজাদ মজুমদার, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।